মুজিব কন্যার ভার্চুয়াল বার্তায় তোলপাড় বাংলাদেশ। 2024 সালের 5ই আগস্ট দেশ ছাড়ার ঠিক 2 বছর পরে সেই 5ই আগস্টেই দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে হাসিনা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। আর এরপরেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে ওই বাংলাদেশ। নয়াদিল্লিতে সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ তারেক সরকার। নতুন করে ফের একবার অশান্তির ছবি লক্ষ্য করা যাচ্ছে ওই বাংলাদেশে। প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, লাগাতার ইট পাথরের পাশাপাশি পেট্রোল বোমা ছোড়া হয়েছে সাকিবের বাড়ি লক্ষ্য করে, ভেঙে দেওয়া হয়েছে দরজা জানলা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ, জমছে অশান্তির মেঘ। দিল্লিতে হাসিনাকে সাংবাদিক বৈঠকের সুযোগ দেওয়ায় কেন ক্ষুব্ধ ঢাকা? কি অভিযোগ তারেক সরকারের? হাসিনার কৌশল কি ঝামা ঘষে দিল জামাত এনসিপিদের মুখে কুপকাত কট্টরপন্থীরা? কেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়ি লক্ষ্য করে হামলা? বাংলাদেশে ফের শুরু অস্থিরতা। হাসিনার ভার্চুয়াল বার্তা ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কেও কি বাড়বে কূটনৈতিক চাপ? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মুজিব কন্যা বলছি, ওরা আমাকে জেলে ভরতে পারে, মিথ্যে মামলায় ফাঁসাতে পারে, আমি বাংলাদেশে ফিরবই। সে দেশের মানুষের জন্য ফিরব, দেশকে আবার সঠিক পথে আনার জন্য ফিরব। এই কয়েকটি বাক্যেই যেন আবার নতুন করে আলোড়ন তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 বছর পর জনসমক্ষে তার এই বার্তা শুধু বাংলাদেশেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গত বুধবারই নয়াদিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রেখেছেন মুজিব কন্যা শেখ হাসিনা। এই খবর অবশ্য আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আপনাদের এই এডিটরস ডায়েরির পর্দায়। আর সেই আন্তর্জাতিক অনুষ্ঠান থেকেই একের পর এক বিস্ফোরক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান থেকে ফের একবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত থেকে তিনি এক চুলো সরে আসছেন না। তার কথায় কারাবাস হোক কিংবা মৃত্যুর হুমকি, কোনো কিছুই তাকে নিজের দেশে ফেরা থেকে দূরে রাখতে পারবে না। হাসিনার দাবি, তিনি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের জন্য নিজের দেশে ফিরতে চান। তার মতে আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যার জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছিলেন। গত 2 বছরে দেশে ভয়, অনিশ্চয়তা এবং অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। 2024 সালের ছাত্র আন্দোলন প্রসঙ্গে হাসিনার বক্তব্য, শুরুতে শিক্ষার্থীদের কিছু দাবি থাকলেও খুব দ্রুত সেই আন্দোলনের চরিত্র বদলে যায়। সরকার নাকি আলোচনার পথ বেছে নিয়েছিল, কোটা নিয়েও সিদ্ধান্ত বদল করেছিল, এমনকি মন্ত্রীদের সঙ্গে বৈঠকও হয়েছিল। কিন্তু এরপর আন্দোলনের লক্ষ্য বদলে গিয়ে সরাসরি সরকারের পতনের দাবিতে পরিণত হয় বলে ওই দাবি করেছেন তিনি। হাসিনার অভিযোগ, সেই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন লাগানো, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সংগঠিত হিংসার ঘটনা ঘটেছে। তার মতে এগুলো কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের অংশ ছিল না, বরং আগে থেকেই পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি ছিল। এরপর বাংলাদেশের বর্তমান অর্থনীতি নিয়েও একের পর এক প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেত্রী। তার দাবি, ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশের শিল্প উৎপাদন কমেছে, বিনিয়োগে বড় ধাক্কা লেগেছে, দারিদ্রতা বেড়েছে এবং বহু শিল্পপতি দেশ ছেড়ে চলে গেছেন। এমনকি সরকারকে প্রতি মাসে বিপুল অঙ্কের ঋণ নিয়ে প্রশাসন চালাতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আর শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের সময় নিহতদের মৃত্যুর তদন্ত নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ হাসিনা। তার দাবি, তার সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর সেই তদন্ত আর এগোতে দেওয়া হয়নি। তার প্রশ্ন, ইউনূস সরকার যদি ভয় নাই পায় তবে কেন সত্যকে সামনে আসতে দেওয়া হলো না? এছাড়াও নিজের দেশে ফেরা প্রসঙ্গে আবার অতীতের কথাও মনে করিয়ে দিয়েছেন হাসিনা। তিনি বলেছেন 1981 সালেও তাকে বাংলাদেশে ফিরতে বাধা দেবার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিরেছিলেন। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে বলেই তিনি বিশ্বাস করেন। তার দৃঢ় ঘোষণা, জেলে পাঠানো হতে পারে, আরও বড় শাস্তিও হতে পারে, তবু আমি ফিরব।
এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি যে অনুষ্ঠানে তার সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন চলছে, সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং মৌলবাদী শক্তির প্রভাব বাড়ছে। আন্তর্জাতিক মহলের কাছে এই বিষয়গুলো তুলে ধরার আবেদনও জানিয়েছেন তিনি। তার মতে বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে না আনলে ভারতেরও ভবিষ্যৎ বিপন্ন। আর এই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। অনুষ্ঠান শেষ হবার পর বাংলাদেশের উগ্রপন্থীদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে ওই সাকিবের ওপর। স্থানীয় সূত্র এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অনুষ্ঠান শেষ হবার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মোটর সাইকেলে করে ওই সাকিবের বাড়ির সামনে এসে জড়ো হয়। বাংলাদেশ সময় অনুযায়ী রাত তখন 9:45। মাগুরা শহরের কেশাম্বর এলাকায় সাকিবের পৈতৃক বাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়িটি লক্ষ্য করে অনবরত ইট এবং পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পেট্রোল বোমা ছোড়ার পাশাপাশি বাড়িটিতে আগুন ধরিয়ে দেবার চেষ্টাও করে ওই হামলাকারীরা। আর এই ঘটনার পরপরই মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বাড়ির সুরক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে যে ঘটনাটির তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্তকরণ করা যায়নি বা তাদেরকে গ্রেপ্তারও করা যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনার দেশে ফেরা নিয়ে কাদের মনে এত ভয়? একটা ভার্চুয়াল বার্তাতেই যদি এই ঘটনা ঘটে, তাহলে তিনি বাংলাদেশে ফিরলে কি হতে পারে? দেখুন, একটি মাত্র ভার্চুয়াল বার্তার পর সাকিব আল হাসানের বাড়িতে এই হামলা প্রমাণ করে যে বাংলাদেশে এখনও রাজনৈতিক পরিস্থিতি কতটা উত্তপ্ত এবং সংবেদনশীল। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থকদের মতে এই হামলা মূলত সাধারণ কোনো অপরাধ নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ভয় এবং মনস্তাত্ত্বিক দুর্বলতা থেকে এই হামলা চালানো হয়েছে। শেখ হাসিনার সমর্থকদের দাবি, গত 2 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমনপীড়ন এবং মামলা ও হামলা চালানো হয়েছে, তাদের কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার একটি মাত্র ভার্চুয়াল বক্তব্য প্রমাণ করেছে যে তার রাজনৈতিক জনপ্রিয়তা এবং নিয়ন্ত্রণ এখনও কতটা ওই বাংলাদেশের বুকে শক্তিশালী। বিরোধীদের ভয় হলো, শেখ হাসিনা যদি বাস্তবে বাংলাদেশের মাটিতে পা রাখেন, তবে দেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ মানুষ একযোগে রাস্তায় নেমে আসবে, যা বর্তমান বিরোধীদের রাজনৈতিক অস্তিত্বকে একেবারে হুমকির মুখে ফেলে দেবে। এদিকে সাকিব আল হাসান কেবলমাত্র একজন রাজনৈতিক নেতাই নন, তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সবচেয়ে বড় আইকনদের একজন। ফলে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের মতন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শেখ হাসিনার পাশে সাকিবের উপস্থিতি বিরোধীদের জন্য একটি বড় ধাক্কা। সমর্থকদের মতে এই ঘটনা প্রমাণ করছে যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা যায়নি। এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং জনসমর্থন দেখে আতঙ্কিত হয়েই প্রতিশোধমূলকভাবে সাকিবের বাড়িতে হামলা চালানো হয়েছে, যাতে অন্য কেউ ওই হাসিনার পক্ষে আর মুখ খোলার সাহস না পায়। সব মিলিয়ে বাংলাদেশের মৌলবাদী বিরোধীদের মনে একটা ভয় কাজ করছে। শেখ হাসিনা যদি পুনরায় ক্ষমতায় বা রাজনীতিতে শক্তিশালী অবস্থানে ফিরে আসেন, তবে গত 2 বছরে আওয়ামী লীগের ওপর যে নির্যাতন, ভাঙচুর এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার আইনি এবং রাজনৈতিক বিচার হবে। আর এই আইনি জবাবদিহিতা এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ভয় থেকেই তারা শেখ হাসিনার নামগন্ধ থাকা যে কোনো অনুষ্ঠান বা ব্যক্তির ওপর সহিংসতা ছড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে গোটা বিষয়ে তারেক সরকারের অবস্থা যে সঙ্গীন তা কিন্তু বলাই যায়, যে কারণে কি ওই হাসিনাকে দিল্লিতে সাংবাদিক বৈঠকের সুযোগ দেওয়ার জন্য এখন ক্ষুব্ধ ঢাকা। হাসিনার ভার্চুয়াল বার্তা ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কে কি কূটনৈতিক চাপ বাড়তে পারে? দেখুন, একটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তিনি প্রতিবেশী রাষ্ট্রের রাজধানীতে বসে বর্তমান সরকারের বৈধতা এবং অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলছেন। এটি ঢাকার বর্তমান প্রশাসনের জন্য একটা বড় রাজনৈতিক অস্বস্তি তো বটেই। তারেক সরকারের ভয়
শেখ হাসিনার এই ধরনের ভার্চুয়াল বার্তা দেশের ভেতর ভেঙে পড়া ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার চাঙ্গা করে তুলতে পারে, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা বড় হুমকির মুখে ফেলে দিতে পারে। যে কারণে হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনেই দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ওই বাংলাদেশ সরকার। বাংলাদেশের দাবি, এই অনুষ্ঠান হওয়ার আগেই ভারত সরকারকে তাদের উদ্বেগের কথা জানানো হয়েছিল, কারণ এমন একটি আয়োজন দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছিল ঢাকা। কিন্তু সেই আপত্তি সত্ত্বেও ভারতের মাটিতে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে এখন ওই তারেক সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, যেদিনে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই দিনই ভারতের মাটিতে শেখ হাসিনার এই মত বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। শুধু তাই নয়, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে তাদের অভিযোগ, 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধে এখনও সাড়া মেলেনি, বরং তাকে ভারতে প্রকাশ্যে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও 4 আগস্টেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 5ই আগস্টের এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সঙ্গে ভারত সরকারের কোনো প্রাতিষ্ঠানিক যোগ নেই। এটি সম্পূর্ণ একটি বেসরকারি আন্তর্জাতিক সাংবাদিক ক্লাবের আয়োজন। ভারত হাসিনাকে কেবলমাত্র মানবিক কারণে আশ্রয় দিয়েছে, কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি করতে নয়। এদিকে শুধু নিজের দেশে ফেরার কথাই বলেননি হাসিনা, এই অনুষ্ঠান থেকে তিনি ভারতের উদ্দেশ্যেও আবার একটা বড় বার্তা দিয়েছেন। ভারতকে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে তিনি যেমন মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, তেমনি আবার সাউথ ব্লককে সতর্ক করে বলেছেন, বাংলাদেশে যদি এই মৌলবাদী এবং উগ্রপন্থী শক্তির বারবারন্ত না রোখা যায়, তবে তার আঁচ এসে পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, 1975 সালে হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ভারত যেভাবে তাকে আশ্রয় দিয়েছিল, 2024 সালের আগস্টেও ভারত সেই একই কূটনৈতিক ঐতিহ্য বজায় রেখেছে। ভারত কোনো অবস্থাতেই একজন দীর্ঘদিনের বন্ধুকে বিপদের দিনে ফিরিয়ে দিতে পারে না, কারণ এটি বিশ্বমঞ্চে ভারতের বিশ্বস্ততার ভাবমূর্তিকে নষ্ট করবে। এদিকে আবার প্রত্যাশিতভাবেই জামাতে ইসলামী এর বিরোধিতা করেছে। জামাতের মতে ভারত এটিকে একটি বেসরকারি সাংবাদিক ক্লাবের অনুষ্ঠান বলে দায় এড়াতে চাইছে, কিন্তু ভারতের মাটিতে বসে একজন সাজাপ্রাপ্ত আসামিকে এভাবে আন্তর্জাতিক মঞ্চে কথা বলতে দেওয়া আসলে ভারতের ডাবল স্ট্যান্ডার্ড বলে মনে করছেন নাকি জামাতিরা। জামাত দাবি করেছে, ভারত যদি সত্যিই বাংলাদেশের মানুষের বন্ধু হতে চায়, তাহলে তাদের উচিত অবিলম্বে হাসিনাকে বাংলাদেশের আইনি ব্যবস্থার কাছে হস্তান্তর করা। আসলে হাসিনার বার্তায় যে জামাতের একেবারে ঘুম উড়ে গেছে সেটা পরিষ্কার। কারণ দেখুন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আবার বলেছেন যে হাসিনার এই বার্তার পেছনে নাকি কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে। বিশ্লেষকদের মতে, হাসিনা যদি সত্যি দেশে ফেরেন এবং আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে পারেন, তবে তা ওই জামাতদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তাছাড়া গত 2 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ভাঙচুর মামলার ঘটনায় জামাত শিবিরের বিরুদ্ধেই নানান অভিযোগ উঠেছে। তাই অনেকের মতে শেখ হাসিনা দেশে ফিরলে এসব ঘটনার তদন্ত এবং আইনি প্রক্রিয়া শুরু হতে পারে, আর সেই আশঙ্কাতেই জামাতের একাংশের মধ্যে এখন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে হাসিনার এই হুঙ্কার শুনে হাত গুটিয়ে বসে নেই ওপার বাংলার নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার। হাসিনার ডিসেম্বর প্ল্যান শুনেই তারেক রহমানের শিবির থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। তারেক রহমানের বিশেষ উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাব বলেছেন, ডিসেম্বর কেন,
যদি ক্ষমতা থাকে তবে এখনই বাংলাদেশে পা রাখুন। এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি যে হাসিনার বক্তব্য যাতে বাংলাদেশের মানুষের কান পর্যন্ত পৌঁছতে না পারে সেজন্য সেদেশের সমস্ত সংবাদ মাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিল ওই তারেক সরকার। যে ঘটনার প্রতিবাদে আবার সোচ্চার হয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এই নির্দেশ অগণতান্ত্রিক। ক্ষমতায় যেই থাকুক বিরোধী কণ্ঠ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়। শেখ হাসিনার কথা বলার, আত্মপক্ষ সমর্থন করার এবং নিজের দেশে ফেরার পূর্ণ অধিকার রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা উচিত বলে মনে করেন তসলিমা নাসরিন। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সরকার বা আদালত নয়, জনগণই ভোটের মাধ্যমে নির্ধারণ করুক। বিশেষজ্ঞরা বলছেন তসলিমা নাসরিনের এই মন্তব্য কিন্তু এক চরম সত্যকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ ইতিহাস সাক্ষী যে বন্দুক বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কোনো বড় রাজনৈতিক দলকে চিরতরে মুছে ফেলা যায় না। কিন্তু প্রশ্ন হলো, ওপার বাংলার বর্তমান রাজনৈতিক সমীকরণে যেখানে উগ্রপন্থী সংগঠনগুলোর দাপট বাড়ছে, সেখানে তারেক রহমান সরকার কি আদৌ কোনো গণতান্ত্রিক যুক্তি মানতে পারবে? অর্থাৎ একদিকে শেখ হাসিনার ডিসেম্বর ফেরার অনড় জেদ, অন্যদিকে বাংলাদেশের মাটিতে সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলা। সব মিলিয়ে ওপার বাংলার রাজনীতি এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছে। আর এই মহাসংকটের মাঝখানে দাঁড়িয়ে ভারতকেও নিতে হবে অত্যন্ত সজাগ কূটনৈতিক চাল। এখন দেখার আগামীতে পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্ত, নমস্কার।